স্বামীর 2 পয়সা কামানোর মুরদ নেই, আমাকে চটাং চটাং কথা বলে। আমার সংসারে বসে বসে খায়, আবার আমাকেই কথা শোনায়। মানুষ যে কি বেহায়া! আমি হলে কবে এমন স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে যেতাম। নাদিয়া বিসিনে হাঁড়ি পাতিল ধুতে ধুতে চেঁচিয়ে বলে উঠল। দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে ঈশিতা। তাকে উদ্দেশ্য করেই নাদিয়া কথাগুলো বলছে। নাদিয়ার স্বামী আশিক দরজা দিয়ে উঁকি মেরে বলল, এত চিল্লাপাল্লা কিসের? সকাল সকাল কি একটু ঘুমাতেও পারবো না? হয়েছে কি তোমার? আল্লাহর ফজর ওয়াক্ত থেকে চেঁচামেচি শুরু করেছো যে? আমার কি শান্তি আছে? এই সংসারে কলুর বলদের মতো খেটেই মরবো। আমার দিকে কে তাকাবে? সবাই মিলে আমাকে মারার বন্দোবস্ত তো করেই রেখেছ। আশিক এবার বিরক্ত হলো। বিরক্ত গলায় বলল, আরে বাবা, বলবে তো কি হয়েছে? নাদিয়া ঈশিতাকে হাত দিয়ে দেখিয়ে বলল, এই যে মহারানী এসেছিলেন তার মহারাজার জন্য চা বানাতে। চুলোয় হাঁড়ি বসিয়ে পাড়া ঘুরে এসেছেন। এদিকে পাতিলের পানি শুকিয়ে পোড়া লেগে গেছে। আমার সাধের পাতিলখানা। স্বামী সংসারে 1 টাকা রোজগার করে দিতে পারে না, উনি অন্যের পাতিল পুড়ে ফেলে। পুড়বে না কেন? নিজের স্বামীর টাকায় কেনা নয় তো। নিজেরটা হলে আবার ঠিকই সুন্দর করে রাখতো। তখন পুড়তে গেলেও কষ্টে বুক ফেটে যেত। ও এই ব্যাপার? তাই সীতা, পাতিল কিনতে যখন পারবে না তো পুরো কেন? তোমার স্বামী সংসার 1 টাকাও দেয় না, তাই সংসার এখন না দিয়ার। ওর জিনিস দিয়ে কাজ করো, একটু সাবধানে করতে পারো না? দয়া করে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, আর কি চো বাবু? যত সব আপদ কোথাকার, সব আমার ঘাড়ে এসে বসাচ্ছে। ভাই খাওয়ানো যায়, আমার কপাল দেখো, ভাইয়ের বউ শুদ্ধ খাওয়াতে হচ্ছে। সারা জীবন খাইয়ে যাবে। একবার ঘাড়ে বসে খেয়ে মজা পেয়ে গেছে না, এত সহজে ঘাট থেকে নামবে না। তুমি এবার হাঁড়ি ভিন্ন করে আপদ ঘাট থেকে নামাও তো। আমি আর সহ্য করতে পারবো না, অনেক শুয়েছি, এবার একটু শান্তি দাও। হ্যাঁ, সে চিন্তা ভাবনাই করছে। এবার আপদ বিদায় করব, এত টানতে পারবো না। 1-2 মাস হয় মানা যায়, মাসের পর মাস চলে যাচ্ছে, ঘাট থেকে নামার নামগন্ধই নেই। ঈশিতা আর সহ্য করতে পারল না। আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। স্ত্রীকে কাঁদতে দেখে আমির থমকে দাঁড়ালো। কাঁধে হাত চেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঈশিতা কান্না ভেজা চোখ নিয়ে উঠে বসলো। রাগী গলায় বলল, কি হবে জানো না? স্বামী বেকার, ভাসুরের টাকায় খাই। সেই টাকার কথা শুনবো না তা কি হয়? সংসার চালাতে পারবে না, বইয়ের খরচ চালাতে পারবে না, তাহলে বিয়ে করেছিলে কেন? এতই যখন কথা শোনার ইচ্ছে, নিজে একা কথা শুনতে। আমাকে আবার কথা শোনানোর জন্য নিয়ে এলে কেন? আমি তো সৎ মায়ের সংসারে এর থেকে ভালো ছিলাম। দেখে শুনে অসহায় মেয়েকে বিয়ে করেছো, যাতে তোমাকে ছেড়ে যেতে না পারে। তাছাড়া বেকার ছেলেকে বিয়ে করবে কে? তুমি ভুল বুঝছো, আমি তেমন কিছু ভাবিনি। আমি চাকরি পাওয়ার আগে বিয়েটা করতে চাইনি। চাকরিটা হুট করে চলে গেল, ভাইয়ে ভাবে এক প্রকার জোর করে বিয়েটা দিল। বিশ্বাস করো, তোমার জীবন নষ্ট করার কোনো ইচ্ছা আমার ছিল না। না, ইচ্ছে ছিল ভাইয়ে ভাবের কথা শোনানোর। হয়েছে, থামো তুমি। মাছের মায়ের পুত্রশোক দেখাতে হবে না। কে কেমন তা বোঝা হয়ে গেছে আমার। তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছ। আসলে তুমিও চাও আমাকে তাদের কাছে কথা শোনাতে, না হলে এতদিন একটা কাজ জুটিয়ে ফেলতে। আমি চেষ্টার কোনো ত্রুটি রাখছি না সীতা। বর্তমান বাজারে চাকরির যে অবস্থা, খুঁজে পাওয়া দুষ্কর। চাকরি করতে হবে এমন কোনো কথা আছে? তুমি রিক্সা চালিয়ে আমাকে ভরণ পোষণ চালাও, তাতেও আমার কোনো আপত্তি নেই। বড় মুখ করে বলতে তো পারবো আমার স্বামী বেকার নয়। ঈশিতা বালিশের উপর আঁচড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। আমির সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল। আশিক নাদিয়া ঘরে বসে ফল খাচ্ছিল। আমির ভেতরে ঢুকতেই তারা দ্রুত হাতের খাবার লুকিয়ে ফেলল। বিষয়টা খেয়াল করে আমির ভীষণ কষ্ট পেল। যখন তখন রুমে ঢুকে যাস কেন? আমাদের কি প্রাইভেসি নেই? কারো রুমে ঢুকলে নক করে ঢুকতে হয়। নতুন করে কি শেখাতে হবে? দুঃখিত, আমার খেয়াল ছিল না। পরবর্তী থেকে খেয়াল রাখবো। কিছু বলবি? বলতে এসেছিলাম, কিন্তু তোমাদের আচরণ দেখে এখন বলার ইচ্ছেটা মরে গেছে। আশার আর সময় পায় না, যখন মন চায় ঢুকে যায়। আদব কায়দা কিছু শিখে নাই, খালি শিখছে ভাইয়ের অন্ন ধ্বংস করতে। নাদিয়ার কথায় গ্রাহ্য করলো না আমির। ভাইকে উদ্দেশ্য করে বলল, আমার জন্য একটা কাজ খুঁজো তো। মুচি, রিক্সাওয়ালা, কোনো দোকানের কর্মচারী, যে কোনো কাজ আমাকে দিও, আমি কাজ করব। আমিরের কথা শুনে নাদিয়া আশিক জোরে হেসে উঠল। আমির অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমরা হাসছো কেন? আমি কি হাসির কিছু বলেছি? শোনো না দিয়া, তোমার দেবর কি বলে? ও নাকি কাজ করবে। যে 1 গ্লাস পানি ঢেলে খেতে চায় না, সে বাইরে কাজ করবে। এটাও শুনতে হলো আমাকে। তোমার ভাই দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে কিনা। ঘুম থেকে জাগলে বলবে আমি তো কিছু বলিনি। তোমাদের কাছে আমার অসহায়ত্ব কি হাসির খোরাক মনে হচ্ছে? আমিও না কি এতদিনে যে ভাইকে একটা চাকরি জোগাড় করে দিতে পারলো না, তার কাছে এখন আমি কাজ জোগাড় করার কথা বলছি। আমি তো ভুলেই গিয়েছি। তুমি আবার উপরি খরচ ছাড়া কারো কাজ করে দাও না, আমাকে করে দিবে কেন? আমির, চেঁচিও না, সত্যি কথা বললাম। দেখেছো, দুধ কলা দিয়ে কালসাপ পুষছো তুমি। তোমার বাসায় থেকে তোমার খেয়ে তোমাকেই কথা শোনায়। বের হ আমার রুম থেকে, আমার সামনে আর আসবি না। আজ থেকে তোদের ভাত বন্ধ। আমির মুখ কঠিন করে রুম থেকে বের হয়ে যেতে নিল। কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল, খাবার লুকানোর প্রয়োজন নেই, আমাদের সামনে খেতে পারো।
আমরা তোমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে খাবার খেতে যাব না। আমার টাকা নেই, তাই খাওয়ার অধিকারও নেই। তোমাদের কিনে খাওয়ার অধিকার আছে, তোমরা খেও। লুকে আমাদের ছোট করো না। এমনি তোমাদের নজরে অনেক ছোট হয়ে গেছে, আর হতে চায় না। আমির বের হতেই নাদিয়া ফোঁস করে বলল, শুনেছ কি বলে গেল? দিনকে দিন আস্পর্ধা বেড়েই চলেছে। আশিক চোয়াল শক্ত করে কঠিন স্বরে বলল, ওর স্পর্ধা আমি কমাচ্ছি। এত বড় সাহস, আমার সামনে বসে আমাকে কথা শোনায়। অনেক দেখেছি, দয়া মায়া করে এতদিন থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। আর যখন আমাকে কথা শোনালো, ওকে বাসায় রাখবো না। তাই করো, বাসা থেকে বের করে দিলে বুঝবে জীবন কি। তখন আবার ঠিকই হাতে পায়ে ধরতে চলে আসবে। আমার চাকরি নিয়ে কথা বলে, এবার আর শুনছি না। ওর একদিন কি আমার একদিন। নাদিয়া পাশে বসে ধীরে সুস্থে স্বামীর কানে আরও বিষ ঢালতে লাগলো। এবার দেবরকে বাসা থেকে বের করেই ছাড়বে। রান্নাঘরে ঢুকে পাতিল থেকে প্লেটে ভাত বেড়ে নিতে লাগলো ঈশিতা। পেছন থেকে গম্ভীর স্বরে নাদিয়া বলে উঠল, খাবার চুরি করছিস? শেষ পর্যন্ত এটাও বাদ রাখলি না? আর কত নিচে নামবি তোরা? ঈশিতা ভয়ে চুপসে গেল। প্লেট রেখে হাত দুটো জোর করে বলল, তোমার দেবরের অনেক জ্বর, সারাদিন ধরে না খাওয়া। এখন একটু খাইয়ে ওষুধ খাওয়াবো। প্লিজ তুমি ভাতের প্লেটটা নিয়ে যেও না। মানুষটাকে চোখের সামনে কষ্ট করতে দেখতে ভালো লাগে না। এই ভাতের বিনিময়ে আমি তোমার 1 সপ্তাহের সকল কাজ করে দেব। তোদের দুজনে যে ভাত বন্ধ করে দিছে তোর ভাসুর, সে কথা কি জানিস না? তোর স্বামী বলেনি? বলেছে ভাবি, উনি এই পর্যন্ত কয়েকবার বমি করেছে। সারাদিন ধরে পেটে কিছু পড়েনি। তাতে আমার কি? ভিক্ষা করে খা। ভাবি, এতটা নির্দয় হয়েও না। নাদিয়া ঈশিতার সামনে থেকে ভাতের প্লেট ছো মেরে নিয়ে মিটশেপে তালা মেরে রাখলো। ঈশিতা চোখের পানি ফেলতে ফেলতে স্বামীর কাছে চলে গেল। সকাল সকাল আশিক চেঁচিয়ে আমিরকে ডাকছে। আমির ঈশিতার রুম থেকে বের হতেই মুখের উপর একটা ব্যাগ ছুঁড়ে মেরে বলল, এই মুহূর্তে তোরা আমার বাসা থেকে বের হয়ে যাবে। আমার শরীরটা ভালো না, তার মধ্যে একদিন ধরে না খাওয়া। এখন কোথায় যাব ভাইয়া? আর একটা সপ্তাহ থাকতে দাও, কথা দিচ্ছি এর মধ্যে একটা কাজ জোগাড় করে চলে যাব। না বাপু, তা আর হচ্ছে না। এবার রাস্তা মাপো। এক সপ্তাহ করতে করতে 3 মাস চলে গেল। এর মধ্যে একটা চাকরি বা কাজ যখন জুটাতে পারোনি, ভবিষ্যতে আর পারবে না। এবার দয়া করে আমাদের একটু উদ্ধার করো। ভাবি, এত পাষাণ হয়েন না। কাল সারাদিন থেকে আমরা না খাওয়া। আমির অসুস্থ। অসুস্থ স্বামীটাকে নিয়ে কোথায় যাব? কোথায় যাবে তা তো আমরা জানি না। তোমরা আমার বাসা থেকে বের হবে এটা শুধু জানি। ঈশিতা এবার আশিকের সামনে এসে দাঁড়ালো। কাকুতি ভরা কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ আর একটা সপ্তাহ সময় দিন। উনি কোনো ব্যবস্থা করে নিশ্চয়ই এখান থেকে চলে যাবে। আপনার আপন ভাই তো, এমন করেন কেন? 1 সপ্তাহ সময় কি দেয়া যায় না? অসুস্থ মানুষটাকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েন না। 1 মিনিটও সময় দেবো না। আমার বাসায় থেকে আমার খেয়ে আমাকেই ঘুষখোর বলে। এমন ভাই দরকার নেই আমার। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। তোদের ছায়া আমি দেখতে চাই না। ঈশিতা আরও কিছু বলতে চাইলে আমির ঈশিতার হাত শক্ত করে ধরে কঠিন গলায় বলল, আর একটা কথা তুমি বলবে না। চলো, আমরা আর এখানে থাকবো না। আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। ভাঙবে তো মচকাবে না। এরপরও ভাইয়ের কাছে নত হবে না। আমি তো কোনো অন্যায় করিনি যে নত হব। আসছি। আমির নিচ থেকে ব্যাগ কুড়িয়ে ঈশিতার হাত ধরে বের হয়ে গেল। ঈশিতা দরজা দিয়ে বের হয়ে পিছনে ঘুরে বাসাটাকে এক পলক দেখে নিল। চোখ মুছে স্বামীর সাথে অজানা ভবিষ্যতের দিকে পাড়ি দিল। আমাদের আশেপাশে সবাই আমাদের আপন নয়। স্বার্থে আঘাত লাগলে নিজের আপন ভাইও বদলে যায়। আরে মাহিমা, এতদিন পর কোথা থেকে আসলি? অনেকদিন পর তোকে দেখলাম। দরজা খুলে নিজের প্রাণপ্রিয় ছোটবেলার বান্ধবীকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় রূপা। কিচেনে কাজ করছিল সে। হঠাৎই কলিং বেল বেজে ওঠায় দরজা খুলে বান্ধবীকে দেখে রূপা। এরপর উক্ত কথাটি বলে জড়িয়ে ধরে মাহিমাকে। মাহিমাও রূপাকে জড়িয়ে ধরে উত্তর দেয়, তোর বিয়ে হয়ে যাওয়ার পর তো তোর কোনো খোঁজই ছিল না। স্বামীর সাথে শহরে চলে আসলি। আমারও পরীক্ষা শেষ, তাই তোর বাবার থেকে ঠিকানা নিয়ে চলে আসলাম তোকে দেখতে।